জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ 858 এবং আহত 11,551 জন ব্যক্তির প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজ তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী 23 ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানাতে অনুরোধ করা হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল উন্মুক্ত আছে। আর আগে 24 সেপ্টেম্বর জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ইশারায় পুলিশ যা করেছে তা অমানবিক, এমন ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেনি বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 1-2 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেফতারে অভিযান শুরু হবে। রাজধানী ও সিলেটে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবু সাইদপুর রিপোর্ট। পুলিশের কাজের গতি ও মনোবল ফিরিয়ে আনতে সিলেট এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে পুলিশের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন আইজিপি বাহারুল আলম। এ সময় আইজিপি বলেন, গেল 15 বছর পুলিশকে আওয়ামী লীগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যা বিশ্বের আর কোথাও এমন ঘটনা ঘটেনি। 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এমন লজ্জা প্রকাশ করে আইজিপি বাহারুল আলম বলেন, নিরীহ ও মিথ্যা মামলা করে যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে শহরের ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক, এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল, অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়। পাশাপাশি ফুটপাতে হকারদের প্রসঙ্গ তুলে ধরে বাস্তবতা স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, এত বড় ঘনবসতির এই নগরীতে জনগণের জন্য 25 ভাগ রাস্তার প্রয়োজন হলেও আছে মাত্র 7%। একটি শহর প্ল্যানিংয়ে 25% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার পর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 11টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত সরকার মানুষের সমস্ত অধিকারকে হরণ করে দেশে হত্যার রাজ্য কায়েম করেছিল। বিডিআর হত্যাকাণ্ড এবং 15 বছরের গুম খুনের জবাব বিগত সরকারকে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে তুলে দেয়া হবে। জাতিকে এরা 53টি বছর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত আসলে পরবর্তীতে জানানো হবে। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই।
আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নানা জুলুমের শিকার হয়েছে। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাংলাদেশের ইতিহাসে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তবে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা মুদ্রার এপিটোপিট বলে মনে করেন ডক্টর আব্দুল আলিম। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর আরও একটি রিপোর্ট। গেল সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়টি পরিষ্কার করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় আসলে তো দেখতে পাবেন। তো এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরেন সিসি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা এটা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর সেরা নির্বাচন ব্যবস্থা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক ধরনের কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার নানা রকম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, কখনো কখনো সর্বদলীয় সরকার। যখন কোনো একটা দেশে কোনো একটা সরকারের পতন হওয়ার পরে অন্যান্য দল মিলে যখন একটা সরকার গঠন করে, সর্বদলীয় সরকার হয়, সেটাও এক ধরনের কেয়ারটেকার সরকার। আর গণভোটের বিষয়টি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার কথা উল্লেখ করে ডক্টর আব্দুল আলিম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত গণভোট দেশের জন্য ইতিবাচক। আপনি যখন এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, তখন জনগণের তো মতামত থাকতেই হবে, তাদেরকে বাদ দিতে হতে পারে না। কাজেই গণভোটটা ফিরে আসাটা এটাও একটা নিঃসন্দেহে চমৎকার খবর এবং এটাকে আমি বলবো যে এটা জনগণের বিজয়। তবে আলোচনা আর সমালোচনা যাই হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিষয়টি উচ্চ আদালত রায় দেয় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এই যে কেয়ারটেকার সরকার এবং গণভোট, এটা ফিরে আসা, আদালতের যে রায় হয়েছে সেই রায় একটা মাইলফলক হয়ে থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের করণীয় এবং দিক নির্দেশনা নিয়ে গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক ধারাবাহিক সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বিশ্লেষকরা তুলে ধরেন দেশ সংস্কারের বিচার বিভাগ সহ আইনের নানা দিক। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সমালোচনাও করেন তারা। আসন্ন নির্বাচনে সংসদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে জনগণকে সচেতন হওয়ার তাগিদ দেন আলোচকরা। বিস্তারিত প্রতিবেদনে। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশ সংস্কারে তুলে ধরেন তাদের ব্যক্তিগত অভিমত। বাংলাদেশের নির্বাহী বিভাগ সর্বদাই সবকিছু নিয়ন্ত্রণ করে উল্লেখ করে আইন শৃঙ্খলাকে দলীয় মুক্ত রাখার কথা জানান আলোচকরা। সেই সাথে বিচার ব্যবস্থাকে কঠোর হওয়ার আহ্বান তাদের। 2007-এ যে একটা খসড়া করা হয়েছিল
এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশনের পরে আমার যতদূর মনে পড়ে এই খসড়াটা তৈরি করা হয়েছিল। এখানে বেশ কিছু ভালো বিধান আছে, তো সেখান থেকেও কিন্তু গাইডেন্স নেওয়া যায়। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উন্নয়নের সাধুবাদের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন সংবিধান ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের এমন একজন উপদেষ্টা আছেন যিনি যাকে সংবিধান লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবিধানে বলে দেওয়া আছে যে কেউ যদি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তার জন্য একটা পদ ওপেন, তিনি হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু প্রজাতন্ত্রের অন্য কোনো লাভজনক পদে তার নিয়োগ বাড়িত। এদিকে রাজনীতিবিদ ভালো না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয় জানিয়ে সংস্কারের জন্য বারবার সভা সেমিনার না করে ভালো রাজনীতিবিদ আনার জন্য সভা সেমিনার করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং সেই সাথে আগামীতে যেন ভালো রাজনীতিবিদ সংসদে আসে সেদিকে জনগণকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি যদি সেগুলি না দেখেন, খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে ওরা মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেবো। পলিটিক্যাল সদিচ্ছা না থাকলে কোনোভাবেই রাষ্ট্র কাঠামো মেরামত সম্ভব নয় বলে জানান সাবেক আইজিপি এনামুল হক। যতটা আমরা সমষ্টিগতভাবে কাজ করতে পারবো ততই মঙ্গল। হ্যাভ দি কারেজ টু সে নো। আপনার যদি বিবেকে বলে যে এটা ঠিক না, আপনি এই সাহসটা রাখেন, আল্লাহ আপনাকে আজ হোক কাল হোক দেবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ এখনো ভারতের উপর কতটুকু নির্ভরশীল, এমন প্রশ্ন রাজনৈতিক ক্ষেত্রে উঠছে প্রতিনিয়ত। এক পক্ষ বলছে ভারতের সহায়তা ছাড়া অচল হয়ে পড়তে পারে বাংলাদেশ, আরেক পক্ষ বলছে ভারত যা দেয় তা পাকিস্তান, তুরস্ক বা অন্য দেশও দিতে পারবে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এই ত্রিভুজ সম্পর্কের রেশ নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে বৈরিতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। সবশেষ চিন্ময় ইস্যুতে কঠোর মনোভাব দেখাচ্ছে ভারত। সরাসরি না বললেও দেশটির ক্ষমতাসীন নেতারা বাণিজ্যে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। উগ্রপন্থীরা বিক্ষোভ করে কোথাও কোথাও বন্ধ করে দিচ্ছে স্থলবন্দরের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে দুদেশের আমদানি রপ্তানি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পণ্য আমদানিতে ভারতের উপর এতই নির্ভরশীল? গণ অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘু ও চিন্ময় ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো সহ বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভারতের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ ও সরকার। ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছিল দেশের আনাচে কানাচেতে। দেশের জনগণের মতে ভারতের ওপর নির্ভরশীলতা থেকে বের হতে হবে, ভারতের বিকল্প খুঁজতে হবে। এরই মধ্যে পাকিস্তান থেকে 25,000 টন উচ্চ মানসম্পন্ন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের পণ্যবাহী কন্টেইনার জাহাজ এসেছে গত নভেম্বরের মাঝামাঝি। বাংলাদেশের সাথে জটিল, কখনো কখনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল পাকিস্তানের। ইতিহাস ও রাজনৈতিক বৈরিতার কারণে বাণিজ্যিক সম্পর্ক সীমিত থাকলেও নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নতুন সম্ভাবনাকে হাতছানি দিচ্ছে। বাংলাদেশ থেকে কৃষিপণ্য, গার্মেন্টস, ঔষধ ও লেদার এসব ক্ষেত্রে পাকিস্তানের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা আছে। অন্যদিকে সিলিং ফ্যান, ফ্রুট জুস, নারী পোশাক বাংলাদেশে জনপ্রিয়। কস্ট বেনিফিট হিসাব করে আমদানি রপ্তানি পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। এনবিআরের তথ্য অনুযায়ী ব্রাজিল থেকে গম, চিনি, মাংস এবং শুকনো ফল আমদানি করে বাংলাদেশ। মালয়েশিয়া থেকে ভোজ্য তেল, ইলেকট্রনিক সামগ্রী, দুগ্ধপণ্য এবং রাশিয়া থেকে খাদ্যশস্য, চামড়াজাত পণ্য সহ জাপান থেকে হয় গাড়ি, শিল্পের যন্ত্রপাতি। এছাড়াও পাকিস্তান নিত্যপণ্য রপ্তানি শুরু করলে ভারতের ওপর নির্ভরশীলতা একদম কমে আসবে। সুতরাং বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতের ওপর নির্ভরশীল নয় তা বলাই যায়। আর অন্যান্য দেশ যেমন পাকিস্তান, মালয়েশিয়া বাংলাদেশের চাহিদা পূরণে সক্ষম বলেও ধরে নেওয়া যায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং সচিবালয় উপদেষ্টা হাসান আরিফের দুদফা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে নেওয়া হয় হাসান আরিফের মরদেহ। সেখানে দুপুর 12টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকর্মীরা বলেন, হাসান আরিফের মতো একজন অভিভাবক হারানোর শূন্যতা পূরণ হবার নয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 1941 সালে অবিভক্ত ভারতবর্ষের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফ। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ করেন তিনি। 2001 থেকে 5 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এই উপদেষ্টা। সবশেষ অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করানোর কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। সকালে উচ্চ আদালত প্রাঙ্গণে আনা হয় হাসান আরিফের মরদেহ। অনুষ্ঠিত হয় জানাজা। স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের আইনজীবী সহকর্মীরা। মৃত্যুর কিছুদিন আগে ওনাকে ওনার শ্বশুরবাড়ি কিন্তু মৃত্যুর কিছুদিন আগে ওনাকে আমি একটা ফোন করেছিলাম। উনি প্রথমেই বললেন, এই শোনো, মগবাড়ি কিন্তু বরিশাল। যে পাণ্ডিত্যের তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। পরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা। সেই ধরনের লোক যারা অভিজ্ঞ এবং আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম। সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আমরা এটা 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও 22 তারিখ রাতে আসবে ঢাকায়। তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানিয়েছেন, সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের যেন শেষ নেই। সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, তবে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে রয়েছেন আমাদের সহকর্মী এস এম তানবীর। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তানবীর, রাজধানীতে শীতের কেমন প্রভাব দেখছেন আপনি, আর গরম কাপড়ের দোকানে কেমন কেনাবেচা চলছে জানাবেন আমাদের। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে আছি গুলিস্তানে। এই বাজারটা আসলে ফুটপাত কেন্দ্রিক বাজার। এখানে ফুটপাতেই সকল বেচা কেনা হচ্ছে। বেশ, এই জায়গাটাতে এসে আমরা যেটা ঘুরে বিক্রেতা ক্রেতাদের সাথে কথা বলে বুঝতে পারলাম, আসলে এখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষই বেশি, তারাই এখানে কেনাকাটা করতে আসছেন। ঢাকায় এই মুহূর্তে শীতের প্রকোপ তেমনটা নেই, তবে ঢাকার বাইরে ভালোই শীত পড়েছে এমনটা জানাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন যে আসলে ঢাকার বাইরে যে পরিমাণ শীত পড়েছে তাতে শীতের কাপড়ের প্রয়োজনীয়তা অনুভব করতেই তারা এখানে কেনাকাটা করতে এসেছেন। আর ঢাকায় এখনও সে পরিমাণ শীত পড়েনি, তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সামনে মাসে শীত আরও বাড়তে পারে, সেজন্য অনেকেই আগাম কেনাকাটা করছেন। তবে বিক্রেতারা বলছেন আসলে এই বছর সে পরিমাণে কাপড় সরবরাহ তারা পাচ্ছেন না, আবার অনেকেই অভিযোগ করছেন দাম বেশি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে কেমন বিক্রয় বা ব্যবসা কেমন চলছে, কি বিক্রি করছেন, কেমন বেচাকেনা চলছে? গেঞ্জি বিক্রি করছি এবং গেঞ্জির অবস্থা অনেক খারাপ, কারণ আপনার আগে যে পরিমাণ সেল হইতো এখন ওই পরিমাণ সেল হইতাছে না।
এবং পাইকারদের কাছে মালের রেট অনেক বেশি। আমরা মালের রেট বেশি চাইতে পারতেছি না কাস্টমারদের জন্য, আর কাস্টমাররা বলতেছে তাও বলে দাম বেশি, এগুলো সমস্যা। মাল পাচ্ছেন অ্যাভেলেবেল? মাল আমাদের অ্যাভেলেবেল, কিন্তু কাস্টমার অ্যাভেলেবেল না। আগে আপনার গত বছর যে সময় মালটা সেল হইতো, গত বছর এই সময় একদিনে মাল সেল হতো 50,000 টাকা আপ, মানে একদিনে টোটাল মাল। এখন 20,000 টাকা হইতে অনেক কষ্ট হয়। এটার জন্য মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল কিন্তু মাল সেল হয় না। যে নুসরাত, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখনো ক্রেতা সেরকম সমাগম ঘটেনি। শীত সে পরিমাণে ঢাকায় এখনো পড়েনি, তাই এখনো ক্রেতা সমাগম আমরা সেরকম দেখছি না। আমরা আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপু, একটু কথা বলবেন? একটু কথা বলা যাবে? কি কিনতে আসছেন আপনি? জুতা নিলাম, এরপরে বাচ্চাদের খেলনা নিলাম। কোথায় থেকে আসছেন? আমি তো আসছি বাসাবো থেকে। কি কি কিনলেন? জুতা কিনলাম, এরপরে একটা ফ্যান কিনলাম, তারপরে বাচ্চার লেখার একটা বোর্ড কিনলাম। হ্যাঁ, শীতের কাপড় কিনতেছি। নুসরাত, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে এখনো মানুষের সমাগম থাকলেও সে পরিমাণ বেচাকেনা শুরু হয়নি, এমনটা বলছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন আসলে ঢাকা শহর কেন্দ্রিক যারা আছেন তারা সে পরিমাণে এখনো কেনাকাটা শুরু করেননি, এমনটাই বলা চলে। আর ঢাকার বাহির থেকে অনেকে আসছেন, তারা কেনাকাটা করছেন। ঢাকার বাইরে সে পরিমাণ শীত এখন অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সামনে মাসে শীত আরও বাড়তে পারে। বিক্রেতারা আশা করছেন হয়তোবা সামনে আরও কেনাবেচা বাড়বে। এই ছিল আসলে এখানকার বাজারের সর্বশেষ পরিস্থিতি। তানবীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পাকিস্তান থেকে আমাদের সহকর্মী SM তানবীর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, কিশোরগঞ্জের হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আরও বলেন, এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন সেটাই করা হবে। ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা করতে চান, এই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনারেটর বসাতে চান দাহ করার জন্য, এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন, আমি এটা নির্দেশ দিয়েছি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে। এটা ইনশাআল্লাহ আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পরশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা হবে। গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্যের আহ্বান এসেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর ৫ম সম্মেলনের আয়োজকদের কণ্ঠ থেকে। সকালে জুলাই অভ্যুত্থানে ৫ সাংবাদিক সহ সব শহীদদের স্মরণে সম্মান প্রদর্শনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশের নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলার প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। গণ অভ্যুত্থানে মাঠের গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারগুলোর সদস্যরা। গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার বাধা উপেক্ষার নানা পরামর্শ দেন আমন্ত্রিত অতিথিরা। ভালো হতে হবে আপনাকে, আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কটের বিরুদ্ধে আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে, এবং সেটা করতে পারি। কারণ এই যে ছবি দেখালাম, উনি আমার কাছে এসেছিলেন, আমি তো তার কাছে যাইনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কে না আমার কাছে এসছে, আসতে হয়েছে, তাদেরকে হবে আমার কাছে আসতে, কারণ আমি জানি